এখন পর্যন্ত কার্যত অচল বলতে গেলে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, কারণ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি আন্দোলনে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আমরা আজকের আলোচনায় এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি দুটি পর্বে। অবশ্য প্রথম পর্বের বিষয় নির্ধারণ করেছি আন্দোলনের সিদ্ধান্ত বদল নয়। আলোচনার জন্য রয়েছি আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি এবং স্টুডিওতে আমাদের সাথে যারা আলোচনায় যুক্ত হয়েছেন এবং হবেন তাদের সাথে একটু পরিচিত হয়নি। রয়েছেন আমাদের সাথে স্টুডিওতে জনাব জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। এবং কিছুক্ষণের মধ্যে আশা করি যুক্ত হবেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। তাকে আমরা স্বাগত জানানোর আগে আরেকজন এরই মধ্যে স্টুডিওর বাইরে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন নিশ্চয়ই, মোহাম্মদ নাহিদ ইসলাম, সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা মূল আলোচনায় যেটি নিয়ে আলোচনা করব বলেছিলাম সেটি যেতে চাই। আমরা একটু আগে ছাত্রদের আমি একটু আগে ছাত্রদের কাছ থেকে একটু জেনে আসতে চাই তাদের আন্দোলন প্রসঙ্গে একটু। আজকে আদালত যে সিদ্ধান্তটি দিলেন সেটি নিশ্চয়ই আপনিও জেনেছেন, এবং সেটি হচ্ছে যে হাইকোর্টের রায় আসার পরে আপিল করতে বলা হয়েছে। তার মানে আগের রায়টি বহাল থাকবে এখন পর্যন্ত, কিন্তু রায় আসার তো কোনো নির্ধারিত সময়সীমা নেই। সেটি এক সপ্তাহের মধ্যে হতে পারে, কালকে দিনের মধ্যে হতে পারে, আবার 2 মাস বা 1 বছর পরেও হতে পারে। আপনাদের আন্দোলন কতদিন চলবে তাহলে? ধন্যবাদ আপনাকে। আমরা আশা করেছিলাম যে যেহেতু এটা কোর্টে গিয়েছে, কোর্টে খুবই দ্রুত সময়ের মধ্যে এটা একটা ব্যবস্থা করা হবে, কারণ 2018 সালে এবং বর্তমান সময়ে এই বিষয়ে একটা ছাত্ররা আন্দোলন করতেছে মাঠে। তো কোর্টে আমাদের কাছে মনে হচ্ছে কোর্টে একটা দীর্ঘসূত্রিতা করা হচ্ছে, যেটার ফলে আসলে কোর্টকে আবার পুনর্বহাল করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কোর্ট এবং ছাত্রদেরকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের কথার জায়গাটা হচ্ছে যে সরকারের কাছে, যে সরকার তো 18 সালে একটা সমঝোতা এসেছিল এবং আন্দোলন মেনে নিয়েছিল, এবং আমাদের প্রাইম মিনিস্টার জাতীয় সংসদে এটা ঘোষণা দিয়েছিলেন, এবং নির্বাহী বিভাগ থেকেও এটার একটা পরিপত্র জারি করা হয়েছিল। তাহলে আসলে সেই পরিপত্রটাতে কি ধরনের ত্রুটি ছিল বা যেটার কারণে আসলে কোর্ট সেটা বাতিল করে দিতে পারে। তো সরকারের কাছ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি যে তারা কেমন পরিপত্র জারি করলেন। আমাদের দাবির থেকে এক ধাপ এগিয়ে তারা কোর্টটা বাতিল করে পরিপত্র দিলেন, এবং সেটি কোর্ট বাতিল করলো। তো সরকারের কাছে আসলে আমরা জানতে চাই আমাদের 18 সালে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতির কি হবে, এবং তাদের আসলে পরিপত্রে কেন পদ্ধতিগত ভুল রইল। আমি যেটি জানতে চাচ্ছিলাম, আজকের আদালতের রায়টি যদি আপনি খেয়াল করেন, তার মানে আপনাদেরকে একটি অনিশ্চিত সময় ধরে অপেক্ষা করতে হবে, অর্থাৎ আন্দোলন করতে হবে যদি আপিলের প্রসঙ্গের। না হলে তো সিদ্ধান্ত আসবে না। এখনকার সিদ্ধান্তটি তো আদালতে। তাহলে আপনারা এখন আন্দোলনটিকে কোন পর্যায়ে এগিয়ে নিতে চাইছেন? আচ্ছা, আমাদের সাথে আদালতের কোনো সম্পর্ক নাই। আদালতের প্রসিডিউরাল কাজ সেটা সেখানে হবে। আদালতের কাছে আমরা প্রত্যাশা করি এবং সুপারিশ করেছি সবসময় যাতে আমাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বিবেচনায় নেওয়া হয়। এখন আমাদের দাবিটা হচ্ছে সরকারের কাছে আমরা আসলে জানতে চাই যে 18 সালের পরিপত্রটা কেন বাতিল করা হলো, কি পদ্ধতিতে সরকার করেনি, বাতিল করেছে তো আদালত, এবং কেন এই ধরনের ত্রুটিযুক্ত পরিপত্র তারা সেই সময়ে জারি করেছিল। তো সরকারের কাছ থেকে আমরা বা সরকারের উচ্চ মহল থেকে আমরা কোনো ধরনের আশ্বাস বা আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ এখন পর্যন্ত হয়নি। মানে আপনারা চান যে যোগাযোগ করা হোক, এই কারণে আমাদের এখন পর্যন্ত আমাদের আন্দোলন মাঠে থাকতে হচ্ছে। মানে আপনারা প্রথমত হচ্ছে সেইটি তো সরকার বাতিল করেনি, আদালত বাতিল করেছে। আপনারা আরেকটি বিষয়, আপনার কথার প্রসঙ্গে মনে হচ্ছে যে আপনারা চান যে সরকার থেকে যোগাযোগ করা হোক। তাহলে কি আপনাদের আন্দোলন থামবে? না, মানে আমরা তো এটা ক্লিয়ার না। আদালত তো আইনি ভাবে এটার একটা কথা বলেছেন, কিন্তু কোটা তো সরকারের নীতির বিষয়। কোটা কিন্তু কোনো সাংবিধানিক অধিকার না।
আদালত আসলে কোন জায়গা থেকে এটাকে অবৈধ ঘোষণা করেছে এটাও পরিষ্কার না। কিন্তু সরকার যেহেতু একটা নীতি নিয়েছিল এবং আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাথে এক ধরনের সমঝোতার মাধ্যমে, তো সরকারের যে পরিপত্রটা নিশ্চয়ই ত্রুটিযুক্ত ছিল, এই কারণে আদালতে সেটা বাতিল হয়েছে। সরকারকে তো এটা জবাব দিতে হবে যে আসলে কেন এই ধরনের ত্রুটিযুক্ত পরিপত্র ছিল এবং গত 5 বছরও এটা বহাল ছিল, এবং ছাত্রদের সেই আন্দোলনের সাথে তো এটা তাদের প্রহসন করা হয়েছে যে তারা সরকারি নির্বাহী বিভাগ একটা পরিপত্র জারি করছে, কোর্ট সেটাকে বাতিল করে দিচ্ছে। এই যে রাষ্ট্রযন্ত্রের দুইটি বিভাগের মধ্যে এই যে বিষয়টি, এই বিষয়টির মধ্যে কেন ছাত্রদেরকে টেনে আনা হচ্ছে? আমরা তো রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি, সরকারের মুখপাত্র হিসেবে সরকারের কাছে দাবি জানিয়েছি। তো এখন আসলে আমরা ওই জিনিসটাই দাবি জানাচ্ছি যে সরকার প্রথমে এটা আমাদের কাছে আসলে ওটার উত্তর দিক যে কেন 18 পরিপত্রটা বাতিল করা হলো। জি, আমরা একটু, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু স্টুডিওতে জনাব জুনায়েদ সাকি একটু তার কাছ থেকে জেনে আসি, পরে আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাইব। জনাব জুনায়েদ সাকি, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যেই কোটা আন্দোলনটি আরও আগের পুরনো আন্দোলন, সেটি নির্বাহী তারা চাইলো সংস্কার, যেটি আজকে শিক্ষার্থী উনিও বললো, সংস্কার চাইলো, সরকার পুরোপুরি বাতিল করলো, আবার আদালতের মাধ্যমে বাতিল হলো, আবার সেটি এখন যেই হচ্ছে, পুরো ঘটনাটি আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে কোটার পক্ষে না বিপক্ষে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ আলোচক ছাত্রনেতা সহ যিনি আসবেন, যারা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি যেটা বলবো যে আমি ছাত্ররা একটা ন্যায্য আন্দোলন করছে এবং এই আন্দোলনের প্রতি ব্যক্তিগতভাবে আমার সমর্থন এবং আমাদের দলের সমর্থন আমরা ব্যক্ত করছি। এই বিষয়টা যখন অনেক দিন ধরে ছাত্রদের মধ্যে এই কথাগুলো ছিল এবং শেষ পর্যন্ত 18 সালে যখন এটা একটা আন্দোলনের রূপ নিল, তখন তারা এটা সংস্কারের দাবি করেছে। প্রায় 58% কিংবা 56% কোটার মধ্য দিয়ে যাচ্ছে, মেধার ভিত্তিতে 44%। এটা যে একটা সাদা চোখেই দেখা যায় যে এটা আসলে কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। তাহলে কোটা ব্যবস্থাটা সংস্কার করতে হবে। এবং কোটা ব্যাপারটা কিসের ভিত্তিতে আসে? আমরা তো সকলের জন্য সুযোগের সমতা সৃষ্টি, এটাই সংবিধানের অঙ্গীকার। তাহলে সুযোগের সমতা সৃষ্টির ব্যাপারটাই প্রাধান্যে থাকবে। হ্যাঁ, একেবারে যারা নানা কারণে, ক্ষমতা ব্যবস্থার কারণে হোক, নানা ধরনের ঐতিহাসিক বিকাশের কারণে হোক, যে সমস্ত জনগোষ্ঠী একটা পিছিয়ে পড়েছে, তাদের মধ্যে যাতে একটা ভারসাম্য আনা যায়, সেই জন্য আপনি কারো কারো ক্ষেত্রে কিছু বিশেষ কোটা জায়গাটা করতে পারেন। তাহলে সেই সাময়িকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যাপারটাকে আপনাকে চিহ্নিত করতে হবে। এবং সেই জন্যই কিন্তু কোটা সংস্কারের দাবিটা ছাত্রদের মধ্যে থেকে এসেছিল, নামটাও ছিল কোটা সংস্কার আন্দোলন। এখন এটার ভিত্তিতে আন্দোলনকে যদি যৌক্তিক মনে করা হতো, যেটা একভাবে সরকার যখন এটা মেনে নেয় কিংবা তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আন্দোলনে কোনো না কোনো যৌক্তিকতা আছে। সেইটাকে ভিত্তি করে সরকার যেখানে একটা জাতীয় কমিশন তৈরি করতে পারতো যে কীভাবে এটা হবে, সেই রকম কোনো জায়গায় না গিয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলেন যে কোটা ব্যবস্থাই বাতিল করে দেওয়া হলো। তাহলে বাতিল করার পুরো প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে করে তো যে বাতিলটা কার্যকর হয়। এখন এই যে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, একটা নীতিগত সিদ্ধান্তের জায়গায় সরকার পৌঁছলো, সেইটাকে নিয়ে আপনি কোর্টে চলে গেলেন। এখন কোর্টের যাওয়ার যে প্রক্রিয়া এবং কোর্ট কোন কোন বিষয়কে কিভাবে নেয়, এটা তো বাংলাদেশে আমরা কোথায় গিয়ে আসলে ন্যায় বিচার পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না, সে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন রকম অবস্থান এখন আছে। এবং আমরা দেখছি অনেকগুলো বিষয় যেটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন, যেটা সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন, সেগুলো তো কোর্টে গিয়ে ফয়সালা হলে তাহলে সব কিছুতে কোর্টে চলে যেতে পারে, কোর্টই আসলে সরকার পরিচালনা করতে পারে। আমার বিবেচনায় এইটা আসলে সমস্ত নীতিগত সিদ্ধান্তের জায়গা যদি কোর্ট এভাবে ফয়সালা করতে থাকে, তাহলে সেটা আসলে একটা দারুণ একটা অচল অবস্থারও সৃষ্টি করতে পারে। এইটা আন্দোলনের বিষয় এবং এই আন্দোলনের সাথে সরকারেরই নীতিগত সিদ্ধান্তের জায়গাতে আসতে হবে। এবং ছাত্ররা তাদের পূর্ববর্তী যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত তারা পেয়েছিল যে কোটা ব্যবস্থাটা বাতিল করা হলো, সেটাতে তারা ফিরতে চাইছেন। এবং আমি নিশ্চিত যে ছাত্রদের মধ্যেও এটা যৌক্তিকভাবে যদি এইটা সরকারের দিক থেকে প্রস্তাব করা হয় যে একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা অনগ্রসরদের জন্য কোনো কোনো জনগোষ্ঠীর জন্য বিশেষ কোটা ব্যবস্থা আছে, যেটা প্রধানমন্ত্রী তখনও বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, এইখানে
অন্যান্য জাতিসত্তার প্রশ্নে হোক, তারপরে যারা শারীরিকভাবে ভিন্ন একটা অবস্থার মধ্যে আছে, কিংবা আপনি মানে নারীর ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে যদি থাকে, তাহলে তার একটা বিশেষ ব্যবস্থা করবেন। অর্থাৎ চাকরির একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, আবার তাদের জন্য আর একটা বিশেষ সংখ্যার জায়গাটা হয়তো আপনি তৈরি করতে পারেন। তাহলে সেই রকম ব্যবস্থাও তৈরি করা যেতে পারে। কিন্তু আপনি কোটা ব্যবস্থা আবার বহাল করে দিলেন, তার মানে তো এইটাকে এভাবে যে কেউ গ্রহণ করতে পারে যে ও আচ্ছা, এখন আপনি তাহলে আদালতের মাধ্যম দিয়ে আসলে সরকার এখন যেহেতু তারা 7ই জানুয়ারি নির্বাচন পার করে ফেলেছে, এখন তারা মনে করছে কী কারণে তাদের মানুষের কথা শুনতে হবে, সুতরাং তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই রকম একটি জায়গাটাতে তারা আবার যাচ্ছে। জি, সুতরাং এই জায়গাগুলো আমার মনে হয় যে দেশের মধ্যে একটা দারুণ রকম মানে শাসন ব্যবস্থার ভেতরে একটা বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে। সুতরাং সেই দিক থেকে এই পদ্ধতিটাকে সরকারকেই সমাধান করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তার পরিপত্রে যদি ভুল থেকে থাকে, তাহলে তারা আবার পরিপত্র সংশোধন করতে পারে। জি, আবারও আপনার কাছে ফিরবো একটু বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে। তবে এই কোটা প্রসঙ্গে একটু যেতে চাই। এর আগে একটু স্বাগত জানিয়ে নিই ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া, সাবেক সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমরা যেটি নিয়ে কথা বলছিলাম সেই প্রসঙ্গে একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে যেই কোটা এখন আবার আন্দোলন করতে হচ্ছে, যদি বিষয়টা তখনই 18 সালে শিক্ষার্থীরা যেটি চেয়েছিল সংস্কার, অর্থাৎ সেটি 10% মধ্যে, বা তাদের দাবি ছিল 10%, সেটি পুরোপুরি বাতিল না করলে কি এখনকার আন্দোলন এড়ানো যেত বলে মনে হচ্ছে না? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, এই মহামান্য হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদনটা করলো কে? সরকারই তো করলো। হ্যাঁ, করেছে। আমাদের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল তো বললেন। তো সরকারই তো এই আবেদনকারী আবেদন করেছেন যাতে মহামান্য আদালতের, এটা আদালতের নিয়মেই আছে। অনেক সময় মানুষ বলেন না যে আদালত কেন এটি করলেন, তো আদালত যা কিছু করেন, আদালত তো বিভিন্ন স্তর আছে, তো আদালত ব্যবস্থাতেই আদালতের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, এটির পুনর্বিবেচনা করতে হয়, এগুলো সেই ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থার মধ্যেই রয়েছে। এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেটি বলেছেন যে পরে তো শুনানি হবে, তো সেই ক্ষেত্রে সরকারই কিন্তু আবেদনটি নিয়ে গেছেন। তো সুতরাং কোনো অবস্থাতেই সরকার এই আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিংবা কোটা পুনঃপ্রবর্তন করতে চায়, এটি তো একেবারেই সত্য নয়। কিন্তু আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমের খবরও দেখেছি যে যারা আন্দোলন করতে আসবেন বিভিন্ন হলে ছাত্রলীগ বাধা দিয়েছে, এমনটি আমরা অভিযোগ এটা আমরা এখন পরিষ্কারভাবে গণমাধ্যমে দেখা যাচ্ছে, এবং এই খবরটা ছাত্রদের আন্দোলন থেকেও আমরা পাচ্ছি যে হলে হলে প্রত্যেক জায়গায় পাহারা বসানো হচ্ছে, তারা প্রচারণা করছে এই আন্দোলনের মধ্যে অনেক টাকা এসে গেছে, এই আন্দোলন একটা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, যে কথাগুলো আমরা 18 সালে শুনেছিলাম। মানে ছাত্রদের একটা আন্দোলন, একটা ন্যায্য আন্দোলনকে দমন করার যে উদ্দেশ্য কার্যকলাপ এখন হাতে নেওয়া হচ্ছে সরকারের বিভিন্ন অংশ থেকে, তা থেকে স্পষ্ট হয়ে ওঠে যে আসলে পুরো যোগসূত্রটা কি। এটি আসলে আমি সাকিব একটু বলবো যে দেখুন, এটি একেবারে অসত্য এবং অপলাপ। আমির খসরু সাহেবের সাথে লন্ডন প্রবাসী দেশে আসা ওই সময় ছাত্রদল নেতার সংলাপের প্রমাণ আমরা পেয়েছি, যেখানে বলছে কুমিল্লা না ঢাকায় যাও, বন্ধু বান্ধবদের নিয়ে মিশে পড়ো। কোথায়? এই যে সড়ক আন্দোলনে বাচ্চাদের সাথে। এবং আপনার মনে আছে গুজব ছড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, যিনি মাননীয় প্রধানমন্ত্রী, ধানমন্ডির 3-1 সড়কে তার রাজনৈতিক কার্যালয় পরপর 2 দিন আক্রমণ করতে গিয়েছিল হাজার হাজার এই শিক্ষার্থী আন্দোলনকারীরা। শুধুমাত্র গুজব ছড়িয়েছিল বিএনপির যে সেখানে প্রকাশ অযোগ্য ফৌজদারি অপরাধ সংগঠিত হচ্ছে, খুন হয়েছে। এগুলো আমরা লক্ষ্য করেন গুজবের কি সীমাহীন ক্ষমতা, ধ্বংসাত্মক ক্ষমতা। এবং আমরা এটাই বলেছি যে ডিসইনফরমেশন ইজ বিং ওয়েপনাইজড অ্যাগেইনস্ট আওয়ামী লীগ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আমরা তো গুজব শিকারে হয়েছে, গুজবের বিচারে শাস্তি পাচ্ছি। তো আজকে আপনি লক্ষ্য করে দেখবেন যে বিএনপির যেহেতু নিজের কোনো আন্দোলন নেই, পলিটিক্যালি করাপ্ট, ব্যাংক্রাপ্ট, মরালিও আছে, যাক সেটি তাদের ব্যাপার, তাদের মতো করে করবেন। তো এই জন্য যখনই কোনো সংকট তৈরি হয়,
শোনেন, গভর্নেন্সে অনেক সংকট তৈরি হতে পারে না, পারেই তো, সেটির সমাধানও আছে। সরকার সংলাপে বসছেন, আলাপ করছেন, আমাদের মাননীয় সাধারণ সম্পাদকের সাথে বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকদের, শিক্ষক কমিউনিটির আলোচনার কথা হয়েছে, আলোচনা শুরু হচ্ছে। অর্থাৎ এই সংলাপের মাধ্যমেই কিন্তু সব ধরনের সংকটের সমাধান হয়। কেন গত 2 সপ্তাহ আগে ব্রিটেনের যারা রেল ড্রাইভার তারা ধর্মঘট করলেন না? মানুষ খুব রাস্তা রাস্তা হাঁটলে কি ভিড় হলো, কিন্তু এগুলো হয়। কিন্তু আমি বলছি কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল, বিরোধী দল হোক বা আপনার বিরোধী দলেই সরকারের বাইরে যারা, তারা কি করে হঠাৎ করে একটি বাস্তবসম্মত ন্যায্য সমাধানের পরিবর্তে হঠাৎ করে তারা একেবারে একটা অন্যায্য, হঠাৎ করে অন্য একটি, অনেক সময় ন্যায্য আন্দোলনেও ঢুকে পড়ে অরাজকতা সৃষ্টি করা এবং এটির সাথে মানে প্রথম সুযোগেই নির্বাচনকে টেনে নিয়ে আসা, যে নির্বাচনে তারা জানেনি, এটি তো অন্যায্য মনে হয় না? আপনারা কি বলতে চাইছেন যে এবারের যে আন্দোলন হচ্ছে সেখানেও একই রকমের তারা ঢুকে পড়েছে, সেটি বলতে চাইছেন? ঢুকে পড়বার সমূহ সম্ভাবনা, আশঙ্কা তো সবসময় থাকে। যারা শিশুদের আন্দোলন হাইজ্যাক করেছিল, যারা এর আগেও কোটা বিরোধী আন্দোলনে ঢুকে পড়েছিল, সেরকমের যদি অভিযোগ করেন তাহলে তো আসলে কেউ আন্দোলন কি করতে পারবে? মানে সব আন্দোলনই তো কেউ না কেউ ব্যবহার করতে চাইতে পারে। যারা আপনার আছে প্রথম 3 দিন আন্দোলনে পুলিশের সেই নারী কনস্টেবল অফিসাররা এক বাচ্চাদের পা ভেঙে গেছে, মচকে গেছে, পানি খাওয়াই দিচ্ছে, কোলে নিচ্ছে। শাহবাগে ছাত্রলীগ চকলেট দিয়েছে না প্রথম 2 দিন বাচ্চাদেরকে? দিয়েছে তো। তারপর দেখেন, তারপর গুজব ছড়িয়ে সে আওয়ামী লীগ অফিস আক্রমণ করা হলো। সুতরাং আন্দোলন কেন করবেন না? এবং আন্দোলন করতে অসুবিধা তো নেই। এবং আজকে দেখেন আন্দোলন যারা করেছেন তাদের প্রতি আপনার তাদের দাবির প্রতি সক্রিয় সাড়া দিয়ে সরকার তো নিজে এটি বাতিল করলেন। এবং এত বছর ধরে 46 বছর ধরে চলে আসা, এবং এটা করতে গিয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা বিশেষভাবে সক্ষম এবং তাদের প্রতি এক ধরনের অবিচারও করা হলো। এবং এই কয়েক বছর ধরে সেটা কিন্তু চলেও আসছে। ওই অবিচার তো শিক্ষার্থীরা চায়ও নি, তাহলে সরকার সেই আগ বাড়িয়ে পুরোটা কেন বাতিল করতে গেল? সেটি কি এক ধরনের যেই বিজাতীয় আক্রোশ তখন ঢেলে দেওয়া হয়েছিল, আপনার মনে আছে? লিখেছে আমি রাজাকার, আমি আলবদর, আমি রাজাকার, অর্থাৎ ওই পর্যায়ে নিয়ে গিয়েছিল। বিষয়টা ছিল একটি যৌক্তিক দাবি দেওয়ার একটি প্রপোর্শনেট বাস্তবায়ন। আমি বলবো যে একটি ন্যায্যতা ভিত্তিক। এবং একই সাথে ধরেন আমরা 10 জন মানুষ হাঁটছি, আমার পা একটু দুর্বল, আমি একটু আঘাত পেয়েছি, আমি অন্য 9 জনের সাথে তাল মেলাতে পারছি না, হয়তো আমার জন্য কেউ একজন হুইল চেয়ার দিয়েছে, আমি যাত্রী। তো এই যে হুইল চেয়ারেই কিন্তু রাষ্ট্রের ব্যবস্থা করে, এই হুইল চেয়ারটাই কিন্তু কোটা। যারা সমানতালে আগাতে পারবে না, যেই জেলাগুলো পেরিফেরাল, যেই জনগোষ্ঠীকে একেবারে পেরিফেরাল, কোনোভাবেই বাংলা ইংরেজিতে সমানভাবে আমার সাথে ভর্তি পরীক্ষাও দিতে পারবে না, আপনার আমার সাথে ওই পারবে না, তার জন্য একটু কম থ্রেশহোল্ড করা, এটি তো রাষ্ট্রের সমতা। আজকে ওনারা যে স্লোগানগুলো দিয়েছেন এগুলো এক্সেলেন্ট। মুক্তিযুদ্ধের মূল দাবি, মূল গন্তব্যই কিন্তু এদেশ তোমার আমার সবার, চাষাদের মুঠেদের মজুরের, এটাই কিন্তু ফাউন্ডেশনাল আপনার প্রিন্সিপালস অফ আওয়ার লিবারেশনের ওয়ার তো বটেই, বাংলাদেশেরও। তো এইটাতে রাষ্ট্রের কিছু সাংবিধানিক আপনার ব্যবস্থা রয়েছে এবং এর মধ্যে কিন্তু কোটাটা পড়ে। কোটা মানে কিন্তু মেধাকে অস্বীকার করবার কথা নয়, বরং যিনি সুযোগ না পেয়ে স্কুল, হাই স্কুল, কলেজে, তিনি 5 জন শিক্ষক, একজনের আছে গৃহশিক্ষক, আরেকজনের নেই, কোচিং সুবিধা আছে, আরেকজনের নেই, যিনি মেধাবী হয়েই উঠতে পারেন, অর্থাৎ ডে 1 থেকে সিন্স ফার্স্ট ডে যার মেধাবী হওয়ার পথে দারিদ্র্য বাধা ছিল, অঞ্চল বাধা ছিল, শিক্ষার অভাব বাধা ছিল, তাকে একটু সামনে আনতে ওই হুইল চেয়ারটা ঠেলে দেওয়া, এটাই কিন্তু কোটা। যে আমি একটু জনাব নাহিদ ইসলামকে আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে আমি তাকে একটু বিদায় জানাতে চাই। নাহিদ ইসলাম, আপনাদের এখনকার যে দাবি, যেটি আমরা দেখলাম যে আপনারা আগের পরিপত্রটি বাতিল চান, আবার সংশোধনও চান কোটা সংস্কারে, একটু যদি ছোট করে বলেন যে আপনারা কি এখন কোটা সংস্কার চাচ্ছেন নাকি পুরোপুরি বাতিল চাচ্ছেন? আপনাদের মূল দাবিটি কি? আমাদের মূল দাবিটি হচ্ছে, যেহেতু 2018 সালের আন্দোলনের প্রেক্ষিতে সরকার একটি পরিপত্র জারি করেছিল এবং এই পরিপত্রকে হাইকোর্ট বাতিল করে দিয়েছে। প্রথমে এই পরিপত্রটিকে ফিরিয়ে আনতে হবে, পুনর্বহাল করতে হবে
এবং একটি কমিশন গঠন করে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখতে হবে। এই কমিশন গঠন চলাকালীন বা এই প্রক্রিয়া সময়কালীন 18-র পরিপত্র যেটা, সেটাকে আমরা বহাল চাচ্ছি সেই সময়ের জন্য, যাতে সেই সময়ের জন্য 56% কোটাটা না থাকে, 18% কোটাটা থাকে। এই দুইটাই আসলে আমাদের মৌলিক মূল দাবি। জি, সাকিব কিছু যোগ করতে চাচ্ছিলেন? একটু ছোট আমি যোগ করতে চাইছিলাম আসলে ওনার কথার পরিপ্রেক্ষিতে। আমি বলছি যে ছাত্ররা একটা ন্যায্য দাবিতে আন্দোলনটা করছে, সরকার পরিপত্রে কোথায় ভুল করলো সেটার ভিত্তিতে একটা জাতীয় পর্যায়ে যে সমস্যার সমাধান হচ্ছে, একটা বড় ধরনের ছাত্র আন্দোলন, সারা দেশের লক্ষ কোটি ছাত্ররা যে আন্দোলনে অংশ নিয়েছে এবং যেটা সম্পূর্ণভাবে একটা ছাত্র আন্দোলন ছিল। আওয়ামী লীগ যে কোনো জিনিস দমন করার জন্য কতগুলো কল্পিত জিনিস আবিষ্কার করে, সেরকম আবিষ্কার ছিল। বিরোধী দল সেই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে, বিরোধী দল এটাকে নির্বাচনে নিয়ে যেতে চাচ্ছে, বিরোধী দল ওখানে নিয়ে যেতে চাচ্ছে। এই সমস্ত একেবারেই বেজলেস সমস্ত মিথ্যা অভিযোগ তুলে একটা আন্দোলনকে তারা শেষ পর্যন্ত দমন করতে চেয়েছে এবং দমনের জন্য কত রকম হামলা তারা করেছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। কাজে ওই আলোচনা আমরা রাজনৈতিকভাবে করব এখন, কিন্তু আমি যে জায়গাটা বলছি যে সরকার একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের ক্ষেত্রেও কিন্তু এমনকি আন্দোলনের এই ঘোষণার পরে আমরা আমাদের পক্ষ থেকে বলেছিলাম যে যৌক্তিক সংস্কারের যে দাবি ছাত্ররা তুলেছে সেই জায়গাতেই স্ট্যান্ড করা দরকার এবং এইটা নিয়ে যে ধরনের উদ্যোগ নিয়ে এই জায়গায় আন্তরিকভাবে যাওয়া যায়, সেইটা রাজনীতি না করে, জেদাজেদি না করে, হ্যাঁ, এটা একটা যৌক্তিক জায়গায় যাওয়া যায়, সেই বিষয়ে আমাদের যাওয়াটা প্রয়োজন। কারণ এখান থেকে বিরোধী দল মানে রাজনৈতিকভাবে তার পজিশনটা কি, মানে এখান থেকে কি অ্যাচিভ করে ফেলবে, এই অ্যাচিভ করার জায়গাটা এটা যে এটা একটা যৌক্তিক জায়গায় আসুক, এটা ছাত্রদের দাবি। সুতরাং তারা এখনও সেই জায়গাতেই আছে যে 18 সালের পরিপত্র আগে বহাল করতে হবে এবং তার ভিত্তিতে তারপরে এখানে যে যৌক্তিক সংস্কারের প্রয়োজন, ছাত্র তো সেটা পুরোপুরি বলছে না। এখানে আমরা যেটা বলেছি যে কোটার যে প্রয়োজনীয়তা যাদের জন্য আছে সেই বিবেচনা রাখতে হবে এবং সেটাকে অবশ্যই যৌক্তিক হতে হবে, ভারসাম্যমূলক হতে হবে। আপনি 56% কোটা রেখে দিয়ে আপনি এটাকে আপনি বলতে পারেন না সরকারের সাথে সাংঘর্ষিক নয়। কিন্তু একটু আগে সাকিও যেটা বললেন যে দেখুন পলিসি ম্যাটার একটা ভিন্ন বিষয়, কোর্ট কিন্তু পলিসি ম্যাটার ইন্টারভেন করে। আপনি কি বিরতিতে যাবেন? আমি একটু বিরতির পরে আমার মনে হয় যে আলোচনাটা সরকারের সাথে কোথায় সাংঘর্ষিক হচ্ছে, সরকার আসলে যেহেতু মুখে একটা বলছে ফিরে ফিরে আসছেন, তো আমাকে এটা বলতে হবে। আরেকটা কাজ করছে, মুখে তারা বলছে যে আমরা বোধহয় না আমরা কোটা সংস্কার যাচ্ছি, আমরা তো আপিলে যাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি তারা মানুষ এটা সন্দেহ করে যে কোর্ট দিয়ে তারা এখন এই আবার এটা বহাল করা পুনর্বহাল হচ্ছে। আমরা প্র্যাকটিক্যালি করলাম, দুই নম্বর প্র্যাকটিক্যাল ম্যাটার ছিল। দুই নম্বর বিষয় হচ্ছে যে যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের মাথায় অনুমান ঢুকে গেছে তারা আজকে বস্তুগত একটা ঘটনা ঘটনা আপনি এটা ঢুকেছেন তো হয়তো আপনি এটা ব্যাখ্যাটা কোথায় দেন? আজকে যেটা অ্যাপিল করলো রাষ্ট্রপক্ষ ওইটাই প্র্যাকটিক্যাল, এটা মিডিয়ায় আপনারা দেখেছেন। আর অনুমানটা প্র্যাকটিক্যাল না, অনুমান করেছেন তিনি বলতে চাইছেন আদালতকে ব্যবহার করে সরকার এই কাজটি করছে। মানে এই শব্দটি তো অত্যন্ত অবমাননাকর। আদালতকে ব্যবহার করবে মানে আদালতকে কেউ ব্যবহার করতে পারে? রাজনৈতিক ফয়সালা আপনারা করেছেন না বাংলাদেশে, রাজনৈতিক ফয়সালা সবচেয়ে বড় জায়গা তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনারা আদালত দিয়ে বাতিল করেছেন। পলিসি ম্যাটারে অন্য জিনিস, পলিসি ম্যাটার নির্বাহী বিভাগের এখতিয়ার, আইন যেখানে যুক্ত আছে এখানে আজকে আইন যুক্ত হয়েছে, আইনের মাধ্যমে ফয়সালার কথা বলছেন। আমরা একটু বিরতি নিয়ে আসতে চাই, আদালত জাননি, আমরা একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরছি 24 ঘন্টার সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। ফিরতে চাই মূল আলোচনায়, একটু যেতে চাই জনাব জুনায়েদ সাকি, একটু আপনার কাছে জানতে চাই শিক্ষার্থীদের প্রসঙ্গে আপনি কিছু একটা যোগ করতে চাইছিলেন, পাশাপাশি ছোট করে আমি শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে, আমি শিক্ষকদের দাবিটাতে যাব তার আগে জাস্ট এই কয়েকটা কথা বলি। এই যে শিশুদের আন্দোলন হাইজ্যাক করে ফেলেছে, তারপরে যে ওটার মধ্যে নির্বাচনের দাবি নিয়ে এসছে, তারপর আমি রাজাকার লিখেছে। এখন ধরেন মানে আপনি যখন বিরোধী আন্দোলনকে একটা রাজাকার কোন আন্দোলনের দাবি তুললেই তাকে হয় স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানের এজেন্ট, নানানভাবে আপনি ব্র্যান্ডিং করবেন, তখন তার কাউন্টার আন্দোলনকারীরা তাদের স্যাটায়ার দিয়ে তারা হাজির করেছেন। এবং আমি রাজাকার এরকম একটি স্যাটায়ারমূলক জায়গাটা ছিল যে আপনাদের এই প্রচারণাটা যে ভুল ভ্রান্ত সেইটাকে প্রমাণ করার জন্য। এবং তরুণরা, একজন শিশু কিংবা একজন কিশোর কিভাবে রাজাকার হয়, কিংবা একজন আজকের ছাত্র কিভাবে রাজাকার হয়, সেই জায়গা থেকে তারা এটা তুলেছে। ফলে সরকারের কন্টিনিউয়াসলি একটা বিভ্রান্তি ছড়ানোর জায়গা আছে। আপনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসটা কি? ছাত্র আন্দোলন রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়নি তো। ওনারা কখনো দিন ছাত্র আন্দোলনের মধ্যে রাজনৈতিক দাবিদার ঢুকে নেই, ওনারা কখনো বলেন নেই ওনাদের ছাত্রদেরকে সাধারণ ছাত্রদের আন্দোলনের সাথে যুক্ত হও।
ও আমির খসরু মাহমুদ চৌধুরী কাকে বলেছেন তার ছাত্র দলের নেতাদের যে সাধারণ ছাত্রদের আন্দোলনের সাথে যুক্ত, ওটা বিরাট একটি ষড়যন্ত্র হয়ে গেছে। আরে ষড়যন্ত্র হতে যাবে কেন? আপনি এখানে ছাত্ররা আন্দোলন করছে, প্রত্যেকেই চাইবে এই সাধারণ ছাত্রদের আন্দোলনের সাথে তার যে রাজনৈতিক ছাত্র সংগঠন যদি কারো থেকে থাকে তারা বলবে যে এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার কারণে ছাত্রদের ন্যায্য দাবি। সুতরাং ওনারা একটা যেহেতু নির্বাচনহীন, জনগণের সম্মতিহীন একটা ক্ষমতার মধ্যে জবরদস্তি করে আছেন, এই জন্য তারা সব সময় আতঙ্কে থাকেন কখন একটা গণবিক্ষোভের রূপ নেয়। যে কারণে ওই যে কি বলে না, বাসর লক্ষিন্দরের বাসর ফুটো সব বন্ধ করতে চায়, যে কোনো একটা ফুটো দেখলেই ভয় পায়। এই যে ফুটো বন্ধ করার জায়গা, সেখান থেকেই ওনারা এই জায়গাটা করেছেন। এই কারণে আমরা দেখেছি কিভাবে কিশোরদের আন্দোলন, শিশুদের আন্দোলন হাইজ্যাক করছে। শিশুদের আন্দোলনের উপর তারা হেলমেট বাহিনী ঝাঁপিয়ে লেলিয়ে দিয়েছিল, এবং সেই হেলমেট বাহিনী কিভাবে কিশোরদের আন্দোলনের উপরে, ভ্যাট বিরোধী আন্দোলনের উপরে, কোটা সংস্কারের আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়েছে, এইটা আমরা আগে থেকে দেখেছি। ফলে আমি যদি বলি যে পলিটিসাইজ করা এবং এই পলিটিসাইজেশনের অভিযোগ তুলে কার্যত আন্দোলন দমন করা, এটা হচ্ছে সরকারের হাতিয়ার। এবং সরকার সবসময়ই যেহেতু আন্দোলনকে ভয় পায়, তারা এই আন্দোলনকে নানাভাবে বিপদগামী করার চেষ্টা করে, বিভ্রান্ত করার চেষ্টা করে এবং তারপর দমন করে। এইটাই শেষ কথা, যে এই কারণে অভিযোগটা উঠছে যে এটা কেন আদালতে গেল। আদালত নিশ্চয়ই একটা আশা করে, জনগণ আশা করে। আপনি কি আদালত বন্ধ করে দিতে চান এখন নিজেদের সুবিধার জন্য? ওই জায়গাটা আসলো যে মানুষের প্রশ্নটা হচ্ছে যে আবারও কি সরকার আমার কথাটা শেষ করতে দেন, সরকার কোনো দুরভিসন্ধি আসছে কিনা। আমরা মনে করি জনগণের যে জায়গা, সেই জায়গা জনগণের যে জায়গা, যে আদালতের উপর তারা ভরসা রাখতে চায় এবং আদালত ন্যায় বিচার দিবেন সেটা তারা আশা করতে চায়। কিন্তু সরকারের দুরভিসন্ধি যে আছে এবং নানাভাবে তারা জনগণের আন্দোলনকে বিভ্রান্ত করে এবং নানা কায়দা করে তারা একটা গণদাবিকে দমন করে, সেটা তারা করছে। আমি এক কথায় একটা বলি, দেখুন শিক্ষকদের যে দাবিটা, আমি নিজে কিছু শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং সেইখানে আমি যতটুকু বুঝেছি যে নতুন পেনশন স্কিম তারা চালু করছেন, এটা আসলে পুরনো পেনশন স্কিম থেকে একেবারেই আলাদা এবং সেখানে বিরাট আকারে একটা ফারাক তৈরি হচ্ছে। এবং যদি সরকারি কর্মকর্তাদের সাথে দেখেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বড় আকারের একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে। এখন সাধারণভাবে আমরা আমাদের নীতি প্রথমে বলে রাখতে চাই যে আমরা মনে করি যে শিক্ষকতা কেবল একটা পেশা নয়, এটা পেশার চাইতেও বড় কিছু। কারণ এর মধ্য দিয়ে আপনি আসলে পরবর্তী প্রজন্ম তৈরি করেন এবং এইটা একটা বলতে পারেন যে একটা জনগোষ্ঠী, একটা জাতির যে একটা গঠনের যে প্রশ্ন, সেইখানেও একটা তার গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গা আছে। সে কারণে শিক্ষা ক্ষেত্রে যে আমাদের অর্থ ব্যয়টা হয়, এটাকে বলতে হবে যে এইটাকে খালি একটা অন্য ব্যয়ের সাথে তুলনা করলে হবে না, এটা একটা বড় আকারে জনগোষ্ঠীকে তৈরি করার প্রশ্ন। সেই ক্ষেত্রে শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র পে স্কেল দরকার, শিক্ষকদের জন্য আলাদা তাদের পেনশন স্কিম দরকার। এবং এইটা ঠিক অন্য পেশাগুলোর সাথে তুলনা না করে, বরং এইটাকে একটা জাতির ভিন্ন একটা তার যে বিকাশের জন্য অপরিহার্য একটা অঙ্গ হিসেবে দেখে এটা করা। এবং আপনি দেখবেন যে বহু দেশেই তাকান যে সেখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বেতন আর কি বলে যে সরকারি কর্মকর্তাদের বেতনের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু এখনই যে বিশ্ববিদ্যালয় নিয়োগ নিয়ে যত ধরনের অভিযোগ রয়েছে, অনেক সময় যারা ভালো প্রথম যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হন তারা নিয়োগ পান না, সেকেন্ড হন তারা পান না, এরকম আরো নিচে থেকে এ ধরনের অভিযোগ রয়েছে। আপনি যে বেশি সুবিধার কথা বলছেন, এটি দিলে তো তারা আরো নিয়োগ পাবে না, আরো প্রভাব বিস্তারের চেষ্টা করবে নাকি অন্যরা? না, বেশি নিয়োগ, এটা হচ্ছে আপনি কম দেন আর বেশি দেন, এটার দ্বারা এটা নির্ভর করবে না। এটা নির্ভর করবে সরকারের নীতি যখন থাকবে যে আমি বিশ্ববিদ্যালয়গুলো কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বরকন্দাজ নিয়োগ করে আমি ওটা দখলে রাখবো, এই যে নীতি যে যদি সরকারের থাকে, তাহলে এটা আপনি বেশি কমে কোনো পরিবর্তন আনতে পারবেন না। বরং আপনি এইটার নীতি বদল করতে পারেন অন্য জায়গায়, যে বিশ্ববিদ্যালয়গুলোকে সত্যিকার অর্থে একটা স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে আপনি কাজ করতে দিচ্ছেন কিনা। এবং সেইখানে এই যে দলবাজি করে পুরো সেখানকার পুরো জিনিসটাকে একটা দখলে রাখা রাজনৈতিক উদ্দেশ্য। এবং বাংলাদেশ ছাত্র আন্দোলনের উপর গড়ে উঠেছে, বিশ্ববিদ্যালয়গুলো এক একটা প্রতিরোধের কেন্দ্র ছিল। ওইটা থেকে বাংলাদেশের শাসকদের
একটা বড় ভয় তৈরি হয়ে গেছে যে বোধহয় এইটাকে খালি রাখলে, এটাকে যদি ইন্ডিপেন্ডেন্ট রাখা হয় তো ওখান থেকে একটা বড় প্রতিরোধ আসতে পারে, যার ফলে সবসময় দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখলে রাখার একটা পায়তারা শাসকদের দিক থেকে দেখা যায়। বর্তমান সরকার তো এর তুলনাহীন, মানে এটা একেবারে সর্বাংশে নিয়ন্ত্রণ কায়েম করে বিরোধী দল, বিরোধী মত, চিন্তা, এমনকি শিক্ষকদের মধ্যে থেকেও তাদের সব রকমভাবে দাবিয়ে পারলে বের করে দিয়ে তারা এটার দখলটা নিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই যে বললাম না যে নিজেদের ভেতরেই যখন কেন্দ্রীকরণ ঘটতে থাকে, ক্ষমতা যখন ধন সম্পদ এবং মানে কর্তৃত্বের একটা কেন্দ্রীকৃত ব্যবস্থা হয়, তখন ওর ভেতরে অনেক রকম দল সৃষ্টি হয়। আমি একটু শেষ করে এই কথা বলি, ওভারল্যাপিং হচ্ছে এবং আপনি ওনাকে পুরো বিষয়টাই নিয়ে আসছেন যাতে একতরফা উনি প্রচার করতে পারেন। আপনার না, আমি আপনার কাছে আসছি, should not be the one sided platform। না, আমি আপনার কাছে এইজন্য আসছি, আপনার কাছে আসছি যে শিক্ষকদের যেই আন্দোলন যেটি নিয়ে তারা করছেন, যাদের জন্য করা হচ্ছে পেনশন স্কিম, তাদের সাথে তাদের দাবি যে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি, না করিয়ে একটি প্রস্তাব করা হয়েছে। এখন তারা আলোচনা করতে চাইছেন। আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে বৈঠকের কথা ছিল, সেটি হয়নি, পরবর্তীতে হবে, কবে হবে সেটিরও তারিখ জানা যায়নি। আন্দোলনটিকে কি আসলে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না বা যেত না? যাচ্ছে তো, কোন আলোচনাটা, কোন আন্দোলনটা, কোন দাবি দেওয়াটা আলোচনার মাধ্যমে সমাধান হচ্ছে না। শিক্ষকরা আজকে কয়দিন হলো তারা এখনো রাজপথে? হ্যাঁ, আলোচনা তো শুরু হচ্ছে, একটা প্রসেস তো হয়েছে, নিশ্চয়ই হবে, এটা শেষ হয়ে যায়নি। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন যে বিভিন্ন সময় যে আলটিমেটাম ছিল এর মধ্যে বসা যেত, নিশ্চয়ই সেটি বসা যেত। কিন্তু তার আগে সাকি যেটি বলেন, দেখেন এইভাবে অসত্য কথা উনি কীভাবে বলেন। উনি যাদের সাথে আন্দোলন করছেন, অলমোস্ট হি ইজ দ্য ডিফেক্ট স্পোক পারসন ফর দ্যাম। সেই জিয়াউর রহমান সাহেব কী করেছেন? 7 খুনের আসামি, যে বিশ্ববিদ্যালয় দখল আর খুনের কথা বলছেন তো, শফিউল আলম প্রধান 7 মার্ডার, মনে আপনি জানেন, জেল হলো, তার মৃত্যুদণ্ড হয়ে যেত, মুক্ত করে এনে দিয়ে শুধু রাজনীতিতে পুনর্বাসিত করলো না, জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির সাথেই রাজনীতি করাইলো। আপনার তাদের 2 দলের মারামারিতে একজনের কান কাটলো, এবং বেগম জিয়ার সেই বিখ্যাত সংলাপ যে ছাত্রদলের সভাপতি হতে গেলে ছাত্র হতে হবে এমন কোনো কথা নাই, এগুলো করেছে। আমি আপনি যে কথা এখন একমাত্র বললেন, আমি তো মনে করলাম যে হঠাৎ করে কি আসমান থেকে এগুলো কি আজকেই নাজিল হলো কিনা। নো, আজকে দিনের পর দিন সন্ত্রাস করে, খুন করে, মামুন মাহমুদ সূর্য সেন হলে মার্ডারের পর ইলিয়াস আলীর কমিটি বাতিল করলো, তাকে অ্যারেস্ট করলো, ঢাকার থেকে বের করে দিল, সিলেট চলে যাও, এগুলো করেছেন তারা। আজকে আপনি লক্ষ্য করে দেখেন যেভাবে সন্ত্রাস করেছে, আজকে বিশ্ববিদ্যালয় একদিনও বন্ধ হয়েছে? হয়নি। তা আপনি কি বিশ্ববিদ্যালয় আবার বন্ধ করতে চান? তাদের কমিটি যাদেরকে দিয়ে কমিটি করেন, তাদের গড় বয়স কত? 37। কীভাবে হয়? ক্যান ইউ ইমাজিন? ছাত্র একটি সংগঠনের নেতৃত্বের গড় বয়স 34 থেকে 37। তাদের সাথে 23 বছরের যে ছেলে মেয়ে এখন পড়ছে, তার সাথে তার তো বিরাট একটা আপনার এইজ গ্যাপ, চিন্তার গ্যাপ এত। তো সেই যারা ছাত্র নন, তারা যখন ক্যাম্পাসে যান, যারা এখন সাধারণ ছাত্র, তারা তো ভয় পাবে যে আবার বন্ধ হয়ে যেতে পারে, সন্ত্রাস হতে পারে। একটু আগে আপনি বললেন না আন্দোলনে অনুপ্রবেশ করলে কি হয়? আমার পরিষ্কার মনে আছে, নিরাপদ সড়ক আন্দোলনের 3য় 4র্থ দিনে যখন এরা অনুপ্রবেশ করাতে চাইলো, গার্জিয়ানরাই তাদের ছেলে মেয়েদের আর পাঠায় নাই। কারণ কে বলবে? তাদের চমৎকার কিছু একটা দাবি ছিল, এবং সেই চমৎকার দাবির প্রতি আমার কয়েকটা জিনিস বলি অন রেকর্ড। শাহবাগে ছাত্রলীগ চকলেট দিয়েছে 2য় দিন, 1ম দিন। চট্টগ্রামে পুরো আন্দোলনটাই ছাত্রলীগ তাদেরকে পানি দিয়ে পাশে থেকে, দেখেন একটা সংঘর্ষের ঘটনা, একটা অভিযোগও চট্টগ্রামে সে সময় হয়নি, অন্যান্য জেলায়। অর্থাৎ দেখুন, এই যে যারা আন্দোলন করছেন, তাদের যে আন্তরিক আকাঙ্ক্ষাটা যে মেধাকে বঞ্চিত না করা হয়, সেখানে তো ছাত্রলীগ ছাত্রদল ব্যাপার নাই। আমাদের আপত্তিটা কোথায়? যে আপনারা রাজনীতিতে সুবিধা করতে না পেরে মানুষ আপনাদের কথা শুনছে না। 2য় সর্বোচ্চ সংখ্যক বিএনপিকে বহিষ্কার করতে হয়েছে জন্মের পর থেকে এই উপজেলা নির্বাচনে। তাদের যে অবরোধ তথাকথিত, সেটির ডাক জনগণ তো দূরের কথা, বিএনপির তৃণমূলই তো শোনে নাই। এই কারণে যখন তারা সর্বক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, আপনারা ভর করছেন কখনো শিক্ষকদের উপর, কখনো ছাত্রদের উপর। আমরা ওইটা নিয়ে আপত্তি জানাচ্ছি। দরকার হলে আপনারা আলাদা আন্দোলন করেন তাদের দাবির সমর্থনে, কিন্তু ওই আন্দোলনে ঢুকে নাশকতা কেন করবেন? আওয়ামী লীগ সভানেত্রীর অফিস পরপর 2 দিন আক্রমণ করতে আসছেন আপনারা হাজার হাজার লোক নিয়ে, এটি কেন করবেন? বিএনপি আলাদা আন্দোলন করতে পারে, ছাত্রদল আলাদা আন্দোলন করুক। কই এই কোটার সমর্থনে ছাত্রদল আজকে মিছিল করেছে?
আমি দেখিনি, সাকি দেখেছেন কিনা জানি না। তো তারা আলাদা রাজনৈতিক দল করতেই পারে, আলাদা সমাবেশ করতেই পারে, সাকিরা করতে পারেন, সবাই করতে পারে। সেটি না করে ওদের আন্দোলনের ভিতরে ঢুকে লোক ঢুকিয়ে বোমা বিস্ফোরণের প্রস্তুতি নিয়ে অন্যভাবে ওই আন্দোলনটাকেও তো আপনারা ক্ষতি করছেন। তাদের ন্যায্য দাবি যেটুকু থাকবে মানুষ তো তখন মনে করবে যে না, এরা আন্দোলনের নামে অন্য কিছু করছে, তাতে আপনি ওই আন্দোলনেরও ক্ষতি করছেন। বিএনপি আলাদাভাবে তাদেরকে সমর্থন দিক, সমাবেশ করুক, কে মানা করেছে? সেটা তো অতীতে অনেকেই করেছে, আমরাও করেছি। আপনি খেয়াল করে দেখবেন। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিষয় যেটি আছে আপনি বলেছেন, আমি মনে করি স্টিল দেয়ার ইজ এন স্পেস, এখানে ডায়ালগ হতে পারে, পরস্পরের একটু যদি দূরত্ব থাকে আন্ডারস্ট্যান্ডিংয়ে সেটি মিটে যেতে পারে। আমরা তো কেউ কারো শত্রু নই, সরকারও নয়। আজকে আমি আবারও বলি, ওনারা যেভাবে বললেন যা কি আদালতের ঘাড়ে বন্দুক, শোনেন, আপনি সব কিছুর জন্য আদালতের কাছে যাবেন এবং কারেক্টলি যান যখন যেতে হয় লাস্ট রিসোর্ট হিসেবে। আর এখন এই আদালত যখন এখানে আইনের প্রসঙ্গে তার আইনি সিদ্ধান্ত জানাচ্ছেন, তখন বলছেন আমি আদালত মানি না, আদালত করা যাবে না। আর সব কিছুতে বলছেন আদালতেই শেষ ভরসা। এবং বেগম জিয়ার ক্ষেত্রে হয়েছে 18 সালে ফেব্রুয়ারিতে উনি গ্রেপ্তার হলেন, ইলেকশন হলো ডিসেম্বরে। আপনি কোনোদিন শুনেছেন 1 মিনিটের জন্য বিএনপি বেগম জিয়ার মুক্তি দাবি করেছিল ওই সময়, যে না হলে আমরা ইলেকশনে যাব না? এটা তো হয় সো কল্ড ইলেকটোরাল কনসেশন। নো, দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট ইট। কি বলেছে বড় করে, আদালতের থেকে জামিন নেব, সরকারের থেকে নেব কেন? আর এখন গত কয়েক বছর ধরে খালি সরকারের কাছ থেকে নিচ্ছে, সরকারের কাছ থেকেই চাচ্ছে। এখন ওনারা আবার আদালতে যেতে চান না। কি ভণ্ডামিটা আপনি দেখেন। আর পলিসি ম্যাটারে আদালত কিছু বলেনি, আদালত আইনের প্রসঙ্গে বলেছেন। এবং অবশ্যই সেখানে শোনেন, বড় বড় রায় হয়েছে, ৫ম সংশোধনের বিরুদ্ধে হয়েছে না, 7ম সংশোধনের বিরুদ্ধে হয়েছে না। বাংলাদেশের আদালতকে ধন্যবাদ দেই, কেন জানেন? আদালত কারেক্টেড হিস্টোরিক্যাল মিস্টেকস, ইতিহাসের পাপকে আদালত সংশোধন করেছে, যেই পাপ জিয়াউর রহমান এবং তার উত্তরসূরিরা করেছে বাংলাদেশে, জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এগুলো। আমরা বিরতিতে একটু যেতে চাই, বিরতির পরে প্রধানমন্ত্রী চীন সফর নিয়েও একটু আলোচনা করতে চাই, তবে তার আগে একটু বিরতি আসতে চাই। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা ফিরতে চাই। যেটি বলছিলাম, প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে গতকালকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে আগে আমি প্রশ্নটি কার কাছে করতে চাই, জনাব জোনায়েদ সাকি, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নেই। ভারত সফরের সময় নরেন্দ্র মোদীকে চীন সফরের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সেখানেই তিনি বলেছেন যে আপত্তি নেই। একটু আপনার কাছে জানতে চাইছি আপনার মন্তব্য। তার মানে কি আমরা ভারতের অনুমতি নিয়ে চীনে যাবো, এরকম কিনা বিষয়টা? ধন্যবাদ আপনাকে, আপনি নিজেই পুরোটা বলে দিলেন। আমি পররাষ্ট্রমন্ত্রীর কোট করলাম আর কি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো উনি আপত্তি নেই বলেছেন। জি, তিনি বলেছেন। এই যে গণমাধ্যম সংবাদ হয়েছে, আমাদের মোটামুটিভাবে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে এই খবরটি বেশ ব্যাপকভাবে প্রচারিত হতে দেখেছি যে প্রধানমন্ত্রী যখন ভারত সফরে গিয়েছেন, সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন যে তিনি চীন সফরে যাচ্ছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। এই যে কথাটা বলার প্রয়োজন হলো, এই কথাটা বলার প্রয়োজন হলো এবং যেভাবে উনি বললেন, এটাই আসলে আমাদের বাস্তবতাটাকে প্রতিফলিত করে দেয় যে বাংলাদেশ আসলে ভারতের সাথে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্পর্কিত আছে, নাকি আওয়ামী লীগ একটা দল হিসেবে তার নিজের গদি রক্ষার একজন যারা তার গদি রক্ষায় সাহায্য করছে তাদের সাথে তাদের সম্পর্কটা কী রকম সেটাকে প্রতিফলিত করে। এই কথাটা তো ওবায়দুল কাদের সাহেবও আগেই বলে দিয়েছেন যে যেহেতু এরকম একটি নির্বাচন ভারত পাশে ছিল বলে তারা করতে পেরেছেন, সে কারণে এখন ভারতের চাহিদা অনুযায়ী বাংলাদেশের সমস্ত নীতি ঠিক হচ্ছে, বিশেষত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, এমনকি অভ্যন্তরীণ নীতিও তদনুযায়ী বদলাচ্ছে। সেই জায়গাটা আমাদের দেশের জনগণের আপত্তি। আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই এবং সেটা সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু একটা দেশের সাথে সুসম্পর্ক বন্ধুত্ব আরেকটা দেশের তখনই তৈরি হয় যখন উভয় দেশের একটা স্বার্থের যে ন্যায্যতাটা থাকে সেইটা ঠিকঠাক মতো রক্ষিত হয়। এখন দুই দেশের ন্যায্য একটা স্বার্থের ভিত্তিতে যখন সম্পর্কটা হবে সেখানে সুসম্পর্ক থাকবে। বাংলাদেশ সেক্ষেত্রে সবসময় ভারতের সাথে, ভারত তো আমাদের বৃহত্তম প্রতিবেশী, আমরা তাকে বদলাতে পারবো না। সুতরাং আমরা এই ভারতের সাথে এই সম্পর্কটা রক্ষা করতে চাই। বাংলাদেশের জনগণ সেই জায়গায় কোনো কার্পণ্য করতে চায় না। কিন্তু ভারত সরকার বাংলাদেশ যখন একটা সরকার জনগণের ভোট ছাড়া ক্ষমতাটাকে দখল করে থাকে জবরদস্তি কায়দায়, এবং সেইটা সরাসরিভাবে তারা বলে ভারত পাশে ছিল বলে এই ধরনের একতরফা একটি নির্বাচন করতে পেরেছি,
কিংবা এটা 14 সালে কি ঘটেছে, 18 সালে কি ঘটেছে আমরা সব জানি। এবং ভারতেরও কর্তা ব্যক্তিরা নানাভাবে এইটাকে আসলে কার্যত একভাবে সমর্থন দেন। তাদের পররাষ্ট্র সচিবের থেকে শুরু করে বিভিন্ন সাবেক কূটনীতিকদের বক্তব্য থেকে এসছে যে স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগকেই তারা ক্ষমতায় দেখতে চায়। তো এইরকম একটা বাস্তবতায় আসলে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে বাংলাদেশের জনগণের যে নিজস্ব তার যে সার্বভৌম অধিকার, তার নিজের ভোট দেওয়ার অধিকার, সরকার গঠনের অধিকার এবং নিজের দেশ পরিচালনার যে অধিকার, সেই অধিকার ভারতের চাহিদার ভিত্তিতে আমরা হারিয়ে ফেলছি। আমাদের সেই অধিকার খর্ব করা হচ্ছে। সেইটা বাংলাদেশের জনগণের জন্য তাদেরকে দায়ী করা যায়। সে তার দেশের স্থিতিশীলতার জন্য তো প্রতিবেশীকে একজন ওকে, সেই জায়গাতে আমরা আমাদের প্রশ্ন যে ভারত তার নিশ্চয়ই ভারত একটা রাষ্ট্র হিসেবে তার নিজের নিরাপত্তাগত থেকে শুরু করে তার জাতীয় স্বার্থ নিয়ে তারা অনেক কিছুই চাইতে পারে। বাংলাদেশ এর জানি সরকার থাকবে, তাদের কাছ থেকে এটাই তো কাম্য যে তারা বাংলাদেশের স্বার্থটা রক্ষা করবে। বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারছে না, তারা রক্ষা করছে নিজেদের গদির স্বার্থ। সেই কারণে এই যে বলা হলো যে ট্রানজিট দেওয়া হচ্ছে, কোথায় ট্রানজিটটা হচ্ছে? এটা তো করিডোর হচ্ছে। আচ্ছা, এই আপনি যদি ত্রিপুরা থেকে একটা বাসে করে অথবা ট্রেনে করে বাংলাদেশ হয়ে ভারতেরই আরেকটা জায়গায় যান, এটাকে তো ট্রানজিট বলে না। তো সুতরাং করিডোর যে একেবারে কোনো কিছুই যে কোনো দেয়া যাবে না এরকম কোনো অবস্থান কেউ নিচ্ছে না। কিন্তু আপনি যখন দেখবেন যে বাংলাদেশের মানুষ প্রতিদিন সীমান্তে নিহত হচ্ছে, এমনকি প্রধানমন্ত্রী যখন সফর করে আসছেন তার আশেপাশেই আবারও সীমান্তে মানুষ নিহত হচ্ছে, যখন তারা বলছেন যে এটা জিরো মানে লেভেলে তারা নিয়ে আসবেন, কোনো লেথাল বুলেট তারা ব্যবহার করবেন না, সেইখানে মানুষকে হত্যা করা হচ্ছে, পাখির মতো গুলি করা হচ্ছে। আপনি যখন দেখবেন যে 54টি নদী, আমরা নদীর পানির ন্যায্য হিস্সা পাচ্ছি না, অথচ এই অববাহিকায় সবারই ন্যায্য হিস্সা আছে। এবং সেইখানে আজকে যখন তিস্তার পানি পাওয়া যাচ্ছে না, আপনি তিস্তার পানি নিয়ে আলোচনা করছেন না, বরং এখানে একটা তিস্তার প্রকল্প করা হচ্ছে, সেইটার মধ্যে ভারত এসে মানে সেই তিস্তা প্রকল্পে অংশ নেবে, এইটা আপনি তাদের আলোচনার জায়গাতে যাচ্ছেন। আপনার আমার তো পানির ন্যায্য হিস্যার প্রশ্নে আমাদের আলোচনায় মানুষ চাইবে। ভারত যখন নিজের চাহিদাগুলো চাইছে, আমরা কিন্তু ন্যূনতম নন ট্যারিফ বাধাগুলো আমাদের বাণিজ্যের ক্ষেত্রে দূর করতে পারছি না। তো বাংলাদেশের স্বার্থগুলো যখন উপেক্ষিত হতে থাকে, ভারতের চাহিদাগুলো যদি যখন মানে বাস্তবায়ন চলে, তখন মনে হয় যে এখানে একটা ন্যায্য জায়গা নেই, এখানে একটা অন্যায্য ডিলিং হচ্ছে। সেই অন্যায্য ডিলিংটারও যখন আমরা পরিষ্কার জায়গা দেখতে পাই যে আমাদের সরকার পরিষ্কার করে বলছে ভারত তাদের পাশে ছিল বলে তারা ক্ষমতায় আছে, জনগণের সম্মতি ছাড়া, ভোট ছাড়া, তখন বাংলাদেশের মানুষের মধ্যে এটাই ধারণা হবে, যে ধারণাটা যে সরকার ভারতের কাছে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব বোধহয় তারা এইভাবে বিকিয়ে দিচ্ছে। এখন পররাষ্ট্রমন্ত্রী যখন এটা বলে দেন, এর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত সরকারকে তারা বলে এসছেন যে তাদের স্বার্থেই নাকি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা রাখা দরকার এবং যা করা দরকার তার জন্য সেই সব কিছু করেই তাদেরকে ক্ষমতায় রাখুক। এইটা কিন্তু বাংলাদেশের এই সরকারের সাবেক গত টার্মের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলেছেন। এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে চীন সফরে প্রধানমন্ত্রী যাবেন, সেটা ভারতের কোনো আপত্তি নেই, এই গ্যারান্টি তিনি নিয়ে এসছেন। আর এইরকম জায়গাটাই আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং সেটাই আমরা বলতে চাইছি। যে আমি জনাব প্রশান্ত বড়ুয়া একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে দুটি বিষয় আসলে এসছে। প্রথমত জানতে চাচ্ছি যে ভারতের আপত্তি থাকলে কি আমরা তাহলে চীন সফরে যেতাম না, এরকম কিনা? যে পররাষ্ট্রমন্ত্রীর কথার প্রেক্ষিতে তাই মনে হচ্ছে যে আপত্তি থাকলে হয়তো যেতাম না। আর একটি বিষয় যেটি নিয়ে করিডোর নিয়ে আলোচনা হয়েছে, এরই মধ্যে সড়ক করিডোর আছে, নৌ করিডোরও আছে, সড়ক করিডোরও আছে, সেই অর্থে আগে থেকে আছে 40 বছর ধরে। জি, আমরা যে লাভবান হচ্ছি কতটা আসলে আর্থিকভাবে, যে সড়ক করিডোর দিলাম তাতে কতটা লাভবান? আমি আপনার প্রশ্নটি নিয়েছি। সেদিন একটি সংবাদ দেখেছেন আপনারাও, দিল্লি এয়ারপোর্টে ভারতের ব্যবসায়ীরা স্লট পাচ্ছে না। ওয়াই? কি কারণে? বাণিজ্য মন্ত্রণালয় ধর্ণা দিচ্ছে, তাদের বাণিজ্য ফেডারেশন ধর্ণা দিচ্ছে, কারণ বাংলাদেশের ব্যবসায়ীদের আমাদের গার্মেন্টসের অনেকগুলো চালান দিল্লি এয়ারপোর্ট ব্যবহার করে তারা পাঠাচ্ছেন, কারণ পরিমাণ বেশি হয়ে গেছে। দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যালিটি। আমাদের ব্যবসায়ের প্রয়োজনে আমরা দিল্লি এয়ারপোর্টের স্লট আমরা ব্যবহার করছি, এবং এতটাই ব্যবহার করছি, এবং ওনারা বলেছেন মাসুল বসান, খেয়াল করেন মাসুল দিচ্ছে না কিন্তু আমরা।
ভারতের ব্যবসায়ীরা দাবি করিয়েছে যে তাদের বাণিজ্য মন্ত্রণালয় যে আপনারা মাসুল বসান তাহলে আমরা একটু সেফড হবো, অর্থাৎ ভারতের ব্যবসায়ীদের স্লট কিছু একটু বেশি পাবো। আপনি আপনার পয়েন্ট আসেন এখানে একটু ছোট করে আমি সাপ্লিমেন্ট করতে চাই। যে কারণে ব্যবসায়ীরা যাচ্ছেন, আমি একটি প্রতিবেদন দেখেছি একটি টেলিভিশনের, ব্যবসায়ীরা যাচ্ছেন যে আমাদের এখান থেকে যে পাঠাতে হলে অনেক হ্যাসেল পোহাতে হয়, সেই কারণে তারা ভারত যাচ্ছেন। তাহলে আমাদের এখানে হ্যাসেলটা কমানো কি সরকারের দায়িত্ব? ইউ আর ভেরি মাচ কারেক্ট। আমি যে এয়ারপোর্ট থেকে সুবিধাজনক সময়ে পাঠাতে পারবো আমি সেখান থেকেই পাঠাবো। প্রশ্ন ইজ whether I have that access in Delhi airport. Yes, I do have that access. এবং এতটাই অ্যাক্সেস করেছি, ভারতের ব্যবসায়ীরা ধর্ণা দিচ্ছে যাতে ওরা মাসুল বসায়। এখন আমরা মাসুল ছাড়াই পাঠাতে পারছি। দ্যাট ইজ বাংলাদেশ আওয়ামী লীগ। আমি মাসুল ছাড়া আমার পণ্য দিল্লি এয়ারপোর্ট ব্যবহার করে বিদেশে আমি পণ্য রপ্তানি করছি, আমার ফরেক্স আসছে, আমি 3 বেলা খেতে পারছি, আমার শ্রমিকদের জীবনমান উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। আরেকটু উদাহরণ দিই, সমুদ্র সীমা যে ভারতের সাথে আমরা মিয়ানমারের সাথেও তো জয় করেছি, এত বড় সমুদ্র সীমা আমরা বাংলাদেশের সমপরিমাণ নিয়ে আসলাম, এটিকে আওয়ামী লীগ সরকারেরই তো এনেছে না, আর কেউ তো আনে নাই। 10 গ্রাম আঙ্গরপোতা 3 বিঘা করিডোর কারা? আমরাই তো করলাম নাকি? আমরাই আনলাম। 1 আঁচলা পানি, 1 মুঠো মাটি আর কেউ আনলো না, আনতে পারলো না, আওয়ামী লীগ সরকার আনলো, আর আওয়ামী লীগ সরকার দেশ বিক্রি করে দিয়েছে। দক্ষিণ তালপট্টি দখল হয়েছিল কখন? জিয়াউর রহমানের আমলে। কিছু করতে পেরেছিলেন? আলোচনাই তো করতে পারেন নাই। নরসিমা রাওয়ার সাথে 93 সালে মিটিং করতে গিয়েছিলেন বেগম জিয়া, তখন প্রধানমন্ত্রী। ঢাকা এয়ারপোর্টে উনি কি বলেছিলেন সাংবাদিকদের? ভুলে গেছেন উনি। গঙ্গার পানি চুক্তি কে করলো? আমরা করেছি। নবায়ন আমরা করবো 26 সালে। আজকে এত যে বিষয়গুলো হচ্ছে, এই যে তিস্তার এই পাশের আমাদের যেটা, এটা তো আসলে প্রেশার ছিল যে ঠিক আছে পানি আলোচনা চলতে থাকুক, কিন্তু আমরা আমাদের কাজ করব, আমি জলাধার করব, আমি বর্ষার সমস্ত পানি আমি স্টক করব। এই কারণেই তো এখন সবাই এগিয়ে এসছে, চায়নাও আসছে, ভারত আসছে। মাননীয় প্রধানমন্ত্রী খারাপ কি বলেছেন? ত্রিপুরার থেকে বাস ঢাকায় আসছে, এই বাস কলকাতায় যাচ্ছে, আমার কোনো 2 পয়সার কোনো ক্ষতি হচ্ছে? আমি যেতে পারছি, আপনি যেতে পারছেন, আমি সস্তায় যেতে পারছি, ট্রেন যাচ্ছে, মৈত্রী এক্সপ্রেস, মানুষে কানেক্টিভিটি হচ্ছে, এটা তো ভালো হচ্ছে। এটা আপনার সহ্য হয় না? আপনি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চেয়েছেন, বন্ধু থাকতে চেয়েছেন, কিভাবে? 10টা অস্ত্র চোরাচালান করে, বিদ্রোহীদের কাছে 10 ব্যাটালিয়ন সাইজের অস্ত্র, আর্মস, অ্যামুনিশন পাঠিয়ে, মসজিদ থেকে উলুধ্বনি হবে এগুলো বলে, রাজনীতিকে কমিউনালাইজ করে ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে এগুলো বলে, সাবাস বাংলাদেশ বলে এক হাতে কোরআন এক হাতে গীতা বেছে নিন, এই সমস্ত বাজে সাম্প্রদায়িক কথা বলে আপনি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চেয়েছেন। বাংলাদেশের রাজনীতিকে কমিউনালাইজ করেছেন, ব্রুটালাইজ করেছেন, খুন করেছেন, রাজনীতিবিদদেরকে নিয়ে ফেলে দিয়েছেন মুকুল বোসদের বস্তাবরে রাস্তায়, এগুলো করেছেন। মাহবুব বাবু মহানগর ছাত্রলীগের সেক্রেটারি, এখনও লাশ পাওয়া যায় নাই। তোফায়েল আহমেদের এপিএস মিন্টু, এখনও লাশ পাওয়া যায় নাই। আর সেই বিমান বাহিনীর যারা সৈনিক 77-এর অক্টোবরে, 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 97 সালে ভোরের কাগজে জাহিদুল হাসান পিন্টু ধারাবাহিক লেখার আগ পর্যন্ত কেউ জানতেও পারে নাই কার স্বামীর কোন দিন মৃত্যুদণ্ড হয়েছে, কোথায় কবর হয়েছে। এই তো বিএনপি। ওনারা আমাদেরকে আবার এখন দেখছেন শাকিরও সাপোর্ট করছেন যে না এটি হয়েছে। শোনেন, আমাদের গভর্নেন্স নিয়ে বহু বিতর্ক থাকতে পারে, ভবিষ্যতেও হতে পারে, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেন তো, যখন বিএনপি মহাসচিব বলেন পশ্চিমাদের উপর বিশ্বাস রাখতে হবে, তাদের সাথে আমাদের কথা মিলে গেছে। কোন কথাটা মিলে গেছে? যারা বলেছে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে প্রত্যাহার করা হোক, এটা মিলে গেছে। যেখানে ওনারা ডিস্টেন্ড করবেন একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে, উল্টো তারা বলছেন মিলে গেছে। মিলে গেছে, আমার মনে হয় যে একটু 30 সেকেন্ড আমাকে বলতে দাও। আপনি মিলে গেছে অস্বীকার করেন, পশ্চিমাদের উপর বিশ্বাস রাখতে হবে হাসতে হাসতে বলেছেন, আর এখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে লেগেছে। শোনেন, ব্যক্তির দুর্নীতি একটি বিষয়, শাস্তি হয়েছে। কর্নেল আকবরের বিরুদ্ধে কোনো কিছু করেছিলেন? যে ডেনিস রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বলেননি ঘুষের অভিযোগ চেয়েছে? মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদার পদত্যাগের পর সংবাদ সম্মেলন করে বলেননি বিবেকের তাড়নায় থাকতে পারলেন না বিদ্যুৎ প্রতিমন্ত্রী? সমতার কথা বলছিলেন যে 2 দেশের সাথে, কিন্তু সেটিরও তো বেশ কিছু উদাহরণ তিনি দিলেন যে আমরা আরো ফাইট করব। লোক, বাংলাদেশের আমরা ভারতকে, পাকিস্তানের কাছ থেকে আমাদের 52,000 কোটি টাকা জিয়াউর রহমান কোনোদিন তুলতে দেয় নাই আলোচনায়, ফরেন সার্ভিসের প্রতিনিধি দলকে কোনোদিন বলতে দেয় নাই,
বলছে পাকিস্তানের দাবি দেওয়া তোলা যাবে না। বন্ধু বাবা বাংলাদেশ বলল সরকার বন্ধুত্বের জন্য পাকিস্তানের কাছে আমাদের দাবি দেওয়া তুলতে দেয় না এখন কোনোদিন। পর্যন্ত যতদিন কিছুই বেঁচে পরিষ্কার ছিলেন। করছে না। এই যে তারা একটা ট্রেন রেলওয়ে যে মানে করিডোর দিতে যাচ্ছে, সেখানে তারা পরিষ্কার করছে না যে এটার মধ্যে ক্লজ কি হবে, কিন্তু ভারতীয় পত্রপত্রিকা কিন্তু সব আলোচনা করছে যে সেখানে তাদের সামরিক পরিবহন, পণ্য পরিবহন, No! সবকিছু Absolutely not! ইন্ডিয়া টুডে এটা আলোচনা করছে। Absolutely তাহলে not! আপনি এখানে 3 কোনো এবং 4 clause-এর জায়গা, দেখেন সমঝোতার কোনো পরিষ্কার জায়গাগুলো এখানে নেই। সেই কারণে বলছি যে ওনাদের হ্যাঁ, সেই আওয়ামী লীগের দাবি এখন জানানো যেতে পারে। আওয়ামী লীগের এখন আমি পরিষ্কার ওনার সাথে জায়গাটা হচ্ছে কি, clear। যেমন ধরেন সবাই বলবে যে জানুক, আওয়ামী দেখুন। লীগের বিরুদ্ধে গুজব Clear। ছড়াচ্ছে, অথবা গুজব ছড়ানোর পুরো টাকা এবং সমস্ত মেশিন, বিটিআরসি নিয়ন্ত্রণ সংস্থা সবকিছু কন্ট্রোল কিন্তু তাদের উপরে, সমস্ত সোশ্যাল মিডিয়ার উপরে তারাই কন্ট্রোল করছে, এবং তাদেরই পেজ, নিয়ন্ত্রিত পেজগুলো ফেসবুক কর্তৃপক্ষ কয়েকটা কিছুগুলো বন্ধ করার জন্য বাধ্য হচ্ছে। এরকম একটা পরিস্থিতি। আর যে কোনো আলোচনা আপনি তুলেন, তারা বর্তমান পরিস্থিতিতে কি হতে যাচ্ছে, তার লুপহোলসগুলো কি, কোথায় আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি, সেই আলোচনায় তারা কখনোই যাবে না। আলোচনা যাবে অতীতে কি কি ভুল হয়েছে, এবং অতীতে ভুল হয়েছে সেগুলোর কতগুলো জিনিস তুলে, তাও সত্য মিথ্যা মিলিয়ে তারা বর্তমানের সমস্ত কিছুকে চাপা দিতে চায়। এ ব্যাপারে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী বেশ ভালোভাবে ট্রেন্ড, যার ফলে তারা একতরফা বর্তমান পরিস্থিতি এই জায়গায় চলে যান। যে কোনো আলোচনা যাবেন, আপনি অতীতের গল্পে চলে যাবেন, ভবিষ্যতের কোনো গল্পে কিন্তু আওয়ামী লীগ নাই। বাংলাদেশের মানুষ যে বর্তমানে ভোট দিতে পারছে না, এই গল্পে তারা নাই। তারা এইরকমই একটা একতরফা নির্বাচন, আমি আর দামি, নিজেদের লোক দাঁড় করিয়ে দিয়ে প্রতিদ্বন্দ্বী সাজিয়ে তারপরে নির্বাচন করে বলবে যে রাজনৈতিক দলকেও আহ্বান জানিয়েছেন। আমরা ভোট চাই। এমনকি এই যে ধরুন আমরা আলোচনা চাই, বিএনপির সাথে চাই, দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে, দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে, আলোচনার মাধ্যমে শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।